হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্লগ 98। আপনারা দেখছেন বাংলা হেলথ এডুকেশন। আমি ডক্টর জয়দেব। আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে অতি সহজে এক্সপ্লেন করা। আজকের ব্লগটি একটি কিউএনএ সেশন, অর্থাৎ এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আপনারা যে বিভিন্ন রকম কোয়েশ্চেন করে থাকেন সেই সমস্ত বিষয়ে আমি এই কিউএনএ সেশনে আলোচনা করে থাকি। এছাড়াও আমার যে সোশ্যাল মিডিয়া পেজগুলি আছে সেই পেজেও অনেকে কিন্তু তাদের অনেক কোয়েরি পোস্ট করে থাকেন। সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আমি এই কিউএনএ সেশনে আলোচনা করে থাকি। আজকে যে দুটি কোয়ারি নিয়ে আমি আলোচনা করব তার মধ্যে ফার্স্ট যে কোয়ারিটি আছে সেটি কমেন্ট করেছেন, সে বিষয়ে জানতে চেয়েছেন আমাদের এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার তথা আমাদের একজন বন্ধু মোহাম্মদ হারুন। তিনি জানতে চেয়েছেন যে পটাশিয়ামের লেভেল রক্তে কমে গেলে সেক্ষেত্রে কি করা উচিত। তিনি বলেছেন যে তার হয়তো ব্লাডে পটাশিয়ামের লেভেল নর্মালের তুলনায় সামান্য কম আছে, তো এই সিচুয়েশনে কি করা যেতে পারে। তো আজকে ফার্স্ট কোয়েশ্চেনটি হলো পটাশিয়াম লেভেল বিষয়ক। তো পটাশিয়ামের লেভেলের বিষয় জানতে হলে প্রথমে আমাদের একটু ধারণা থাকতে হবে যে আমাদের ব্লাডে পটাশিয়াম লেভেল কীরকম থাকে। আমাদের ব্লাডে নর্মালি যে পরিমাণে পটাশিয়াম থাকে সেই লেভেলটি হলো 3.6 টু 5.2 মিলিমোলস পার লিটার। এই পরিমাণে, অর্থাৎ এই একটি রেঞ্জের মধ্যে কিন্তু পটাশিয়াম আমাদের ব্লাডে থাকে। পটাশিয়ামের যে ভ্যালু সেটা কিন্তু কোনো ফিক্সড ভ্যালু নয়, সেটা একটা রেঞ্জের মধ্যে থাকে। এবং আমাদের বডির বিভিন্ন যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি আছে সেগুলিকে যদি নর্মালি চলতে হয় তার জন্য কিন্তু এই নর্মাল যে রেঞ্জটা আছে এর মধ্যে পটাশিয়ামটাকে থাকতেই হবে। এবং সেটা মেনটেন করার জন্য কিন্তু বডি বিভিন্নভাবে চেষ্টা করে থাকে। যখন শরীর থেকে অতিরিক্ত পটাশিয়াম বেরিয়ে যায় তখন শরীর চেষ্টা করে যে কোনোভাবে পটাশিয়ামকে কনজার্ভ করে শরীরে পটাশিয়ামের লেভেলটাকে মেনটেন করা। যখন অতিরিক্ত পটাশিয়াম শরীরে চলে আসে তখন শরীর কিন্তু চেষ্টা করে যে সেই পটাশিয়ামটাকে, অতিরিক্ত যে পটাশিয়াম শরীরে থাকে সেটাকে শরীর থেকে নির্গত করে শরীরকে একটা স্থিত অবস্থায় বজায় রাখা। তো এই যে পটাশিয়ামের যে নর্মাল লেভেল এটা কিন্তু সবসময় ফিক্স থাকে না। বিভিন্ন কন্ডিশনে কিন্তু এই পটাশিয়ামের লেভেল নর্মালের তুলনায় কমে আসতে পারে, অথবা ব্লাডে পটাশিয়ামের লেভেল নর্মালের তুলনায় বেড়ে যেতে পারে। যে কন্ডিশনটিতে ব্লাডে পটাশিয়াম নর্মালের তুলনায় বেড়ে যায় তাকে বলা হয় হাইপার ক্যালিমিয়া। এবং যখন ব্লাডে পটাশিয়াম নর্মালের তুলনায় কমে আসে তখন সেই কন্ডিশনটিকে বলা হয় হাইপোক্যালিমিয়া। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই হাইপার ক্যালিমিয়া বা হাইপোক্যালিমিয়া যে কন্ডিশনটি ডেভেলপ করুক না কেন সেক্ষেত্রে কিন্তু শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। যে ক্ষেত্রে খুব সামান্য চেঞ্জ থাকে, অনেক ক্ষেত্রেই সেরকম কন্ডিশনে কিন্তু কোনো সাইন সিমটম বা ফিচার থাকে না। বডি খুব ভালোভাবেই সেটাকে কিন্তু টলারেট করতে পারে। অনেক ক্ষেত্রেই সেই রকম কন্ডিশনে যখন সামান্য পটাশিয়াম কম আছে বা সামান্য বেশি আছে, হয়তো বডি খুব নর্মালি সেক্ষেত্রে ফাংশন করে এবং সেক্ষেত্রে কোনো ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্টের হয়তো দরকার হয় না। কিন্তু কিছু ক্ষেত্রেই যখন এই ভ্যালু বেশ কমে যায় বা বেড়ে যায় তখন কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আজকে প্রধানত হাইপোক্যালিমিয়া অর্থাৎ পটাশিয়ামের লেভেল কমে যাওয়া এই কন্ডিশনটি নিয়েই কথা বলবো। হাইপোক্যালিমিয়া তখনই ডেভেলপ করে যখন ব্লাডে পটাশিয়ামের লেভেল নর্মালের তুলনায় কমে আসে। কি কি কারণে, অর্থাৎ কি কি কন্ডিশনের জন্য ওই হাইপোক্যালিমিয়া ডেভেলপ করতে পারে। যদি কোনো কারণে শরীর থেকে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম বেরিয়ে যায় তাহলে হাইপোক্যালিমিয়া ডেভেলপ করতে পারে। কি কিভাবে শরীর থেকে অতিরিক্ত পটাশিয়াম বেরিয়ে যেতে পারে, তার মধ্যে প্রথমে যে কন্ডিশনটি সেটি হলো ডায়রিয়া। অতিরিক্ত ডায়রিয়া হওয়ার ফলে স্টুলের মাধ্যমে শরীর থেকে পটাশিয়াম বেরিয়ে যেতে পারে, তার জন্য কিন্তু হাইপোক্যালিমিয়া নামক কন্ডিশনটি ডেভেলপ করতে পারে। এছাড়াও অতিরিক্ত ভমিটিং বা বমি হওয়ার জন্য কিন্তু শরীর থেকে পটাশিয়াম বেরিয়ে যেতে পারে, তার জন্য কিন্তু হাইপোক্যালিমিয়া ডেভেলপ করতে পারে। কিছু মেডিসিনস থাকে যাদের সাধারণত ডায়ুরেটিক্স বলা হয়, যে মেডিসিনসগুলি সাধারণত শরীরে দেওয়া হয় যখন শরীরে অতিরিক্ত জল থাকে এবং সেই জলকে শরীর থেকে বের করার জন্য এই ডায়ুরেটিক্স জাতীয় ওষুধ প্রেসক্রাইব করা হয়। এই অতিরিক্ত জল যখন শরীর থেকে বেরিয়ে যায় তার সাথে কিছু পরিমাণ পটাশিয়ামও শরীর থেকে বেরিয়ে যেতে পারে, এবং ডায়ুরেটিক্স নামক এই লাইফ সেভিং মেডিসিনের অ্যাজ এ সাইড এফেক্ট কিন্তু হাইপোক্যালিমিয়া ডেভেলপ করতে পারে। অথবা অতিরিক্ত ল্যাক্সেটিভ, ল্যাক্সেটিভ হচ্ছে বিভিন্ন রকম কোষ্ঠকাঠিন্যের সমস্যায় এই ওষুধটি দেওয়া হয়। এটা যদি অতিরিক্ত কারণে অতিরিক্ত পরিমাণে নেওয়া হয় তার জন্য কিন্তু শরীর থেকে পটাশিয়াম বেরিয়ে যেতে পারে। এছাড়াও বেশ কিছু মেডিসিন আছে তাদের সাইড এফেক্টের মধ্যে কিন্তু এই হাইপোক্যালিমিয়া ডেভেলপ করতে পারে। এবং আরেকটি কন্ডিশন আছে যেটি হচ্ছে যে ডায়াবেটিস, যারা সাধারণত যাদের টাইপ 1 ডায়াবেটিস থাকে এবং যারা ডায়াবেটিসের ট্রিটমেন্ট হিসাবে অনেক সময় ইনসুলিন নিয়ে থাকেন, যদি অ্যাডিকুয়েট ডোজে ইনসুলিন না নেওয়া হয়, ঠিকঠাক যদি না নেওয়া হয়,
তার অ্যাজ এ এফেক্ট কিন্তু এই পটাশিয়ামের লেভেল কমে আসতে পারে, তার ফলেও হাইপোক্যালিমিয়া ডেভেলপ করতে পারে। তো এরকম বিভিন্ন কারণ আছে হাইপোক্যালিমিয়া ডেভেলপ করার। হাইপোক্যালিমিয়া ট্রিটমেন্টের সময় এই ব্যাপারগুলিকে মাথায় রাখতে হয়। যে প্রাইমারি কারণের জন্য হাইপোক্যালিমিয়া হচ্ছে, আগে কিন্তু সেই কন্ডিশনটিকে কারেক্ট করতে হয়। অর্থাৎ অতিরিক্ত ল্যাক্সেটিভ ইউজের জন্য হতে পারে যেমন, তেমনই কিন্তু ডায়ুরেটিক্সের জন্যও হতে পারে, অতিরিক্ত ভমিটিংয়ের জন্য হতে পারে, ডায়রিয়ার জন্য হতে পারে। তো এই প্রাইমারি যে কজটির জন্য হাইপোক্যালিমিয়া ডেভেলপ করছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সেই কজটিকে যদি কারেক্ট করা হয়, অর্থাৎ সেই কন্ডিশনটি যদি বডিতে না থাকে, তখন দেখা যায় কিন্তু আবার পটাশিয়াম নর্মাল লেভেলে চলে এসছে। তো প্রাইমারি কজটিকে ট্রিট করলেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে পটাশিয়ামের লেভেল নর্মালে চলে এসছে। এই পটাশিয়ামের কারেকশনের জন্য কিন্তু বেশ কতগুলি ব্যাপার মাথায় রাখা উচিত, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ডক্টররা সেই ব্যাপারগুলিকে খুব মাথায় রেখেই ট্রিট করে থাকেন। তার মধ্যে একটি কন্ডিশন হলো যে হার্টের মনিটরিং, অর্থাৎ হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, যেটি কিন্তু এই পটাশিয়ামের নর্মাল লেভেলের উপরে ডিপেন্ড করে থাকে। যদি হাইপোক্যালিমিয়া কারেক্ট করতে গিয়ে কোনোভাবে অতিরিক্ত পটাশিয়াম শরীরে চলে আসে, তার জন্য কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো সেই জন্যই ডক্টর সবসময় চেষ্টা করেন যে হার্টের ইসিজি বা অন্যান্য যে ইনভেস্টিগেশনসগুলি আছে সেগুলি অনেক সময় কিন্তু দরকার হয়, যাতে এই পটাশিয়ামের কারেকশনের সময় অতিরিক্ত পটাশিয়াম না হয়ে যায়। এবং অতিরিক্ত পটাশিয়াম শরীরে চলে এলেও কিন্তু হার্টের বিভিন্ন সমস্যা, যেরকম অ্যারিথমিয়ার মতো প্রবলেম কিন্তু ডেভেলপ করতে পারে। সুতরাং আমি আপনাকে পার্সোনালি এটাই বলবো, আপনার যদি হাইপোক্যালেমিয়ার মতো কন্ডিশন থাকে, অবশ্যই কিন্তু সেটা কোনো ডক্টরের পরামর্শ নিয়েই প্রপারলি ম্যানেজ করা উচিত। নিজের থেকে কখনোই করা উচিত নয়, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয়, নিজের থেকে ম্যানেজ করতে গেলে কিন্তু অনেক সময় সেই পটাশিয়ামের যে নর্মাল রেঞ্জ সেটা কিন্তু মেনটেন না হতে পারে। পটাশিয়াম যদি কোনো কারণে বেড়ে যায় শরীরে, সেক্ষেত্রে বিভিন্ন রকম কমপ্লিকেশন হতে পারে। সেই জন্য হাইপোক্যালেমিয়া ম্যানেজমেন্টের জন্য কিন্তু অবশ্যই নিয়ারেস্ট ডক্টরের পরামর্শ নিয়েই করা উচিত। পরবর্তী প্রশ্নটিতে চলে আসি। পরবর্তী প্রশ্নটি করেছেন আমাদের চ্যানেলে আরেকজন আমাদের বন্ধু, রাতুল ঘোষ। তিনি বলেছেন যে তার প্রায়শই বেশ দুর্বল লাগে, কোনো কাজ করতে গেলেই হাঁপিয়ে ওঠেন বা তার দুর্বল লাগে, উইকনেস, ফ্যাটিক এই ধরনের সমস্যা হয়। তো সেক্ষেত্রে তিনি কি করতে পারেন? তো এই বিষয়ে কথা বলার আগে প্রথমে একটু জেনে নিতে হবে যে ঠিক কি কি কারণে মানুষের দুর্বল লাগে। প্রথমত সব থেকে কমনলি যে কারণগুলির জন্য দুর্বল লাগে, তার মধ্যে প্রধান তিনটে ফ্যাক্টর হলো খাওয়া, ঘুম এবং পর্যাপ্ত পরিমাণে এক্সারসাইজ। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে এই তিনটে যদি সঠিক পরিমাণে না হয়, তাহলে কিন্তু একটা মানুষের শরীরে কিন্তু বিভিন্ন রকমের দুর্বলতা চলে আসে, অর্থাৎ উইকনেস বা ফ্যাটিকের মতো সমস্যায় অনেকেই ভুগে থাকেন। এছাড়াও এই কন্ডিশনগুলি ছাড়াও কিছু মেডিকেল কন্ডিশন আছে, যেগুলিও কিন্তু অনেক সময় এই দুর্বলতা বা উইকনেসের পিছনে কিন্তু যেগুলির হাত থাকে। তার মধ্যে বেশ কিছু কন্ডিশনের মধ্যে প্রথমে একটি কন্ডিশন হলো যে অ্যানিমিয়া, অর্থাৎ রক্তাল্পতা। শরীরে যদি রক্তের পরিমাণ কমে আসে, বিশেষ করে হিমোগ্লোবিনের পরিমাণ, সেই ক্ষেত্রেও কিন্তু এরকম উইকনেস বা ফ্যাটিক হতে পারে। এছাড়াও থাইরয়েডের যদি কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু উইকনেস বা ফ্যাটিকের মতো সমস্যা আসতে পারে। ডায়াবেটিসের কিন্তু একটা ফিচারের মধ্যে উইকনেস বা ফ্যাটিক থাকে। তো এরকম বেশ কিছু কন্ডিশন থাকে। এছাড়াও বিভিন্ন রকম সাইকোলজিক্যাল কন্ডিশন থাকে, যার মধ্যে ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো কারণও থাকে। এছাড়া আরেকটি কন্ডিশন আছে যাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া হলো এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে শোয়ার সময় মানুষের ঘুম বা ডিপ স্লিপ খুব ভালো করে হয় না। তার ফলে তার শরীরে কিন্তু অ্যাডিকুয়েট রেস্ট হয় না। তার জন্য সেই মানুষটি যখন দিনের বেলা জেগে থাকে, তার যেহেতু অ্যাডিকুয়েট পরিমাণে রেস্ট হয়নি, তার জন্য কিন্তু তার সবসময় দুর্বল লাগতে পারে। তো এরকম বিভিন্ন কারণ আছে এই উইকনেস, দুর্বলতা বা ফ্যাটিকের পিছনে। তো আমরা এখন প্রশ্ন হলো যে কি করতে পারি যদি আমাদের এরকম মনে হয় যে সবসময় আমাদের দুর্বল লাগছে, কি কি আমরা করতে পারি, কি কি স্টেপ নিতে পারি। প্রথমত যে তিনটে ফ্যাক্টর, মেজর ফ্যাক্টর বললাম, যে ডায়েট। ডায়েটের ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, অবশ্যই কিন্তু চেষ্টা করতে হবে যে একটা ব্যালেন্স ডায়েট নেওয়া বা সুষম আহার নেওয়া। সুষম আহারের মধ্যে অ্যাডিকুয়েট পরিমাণে কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, এবং বিভিন্ন রকম ফলমূল তার সাথে যদি আমরা নিই, যার মধ্যে অ্যাডিকুয়েট পরিমাণে মিনারেলস থাকবে। তো সেই ধরনের খাবার যদি আমরা রেগুলার নিই, অর্থাৎ আমাদের ডায়েট শিডিউলে যদি প্রত্যেকটি উপাদান যথেষ্ট পরিমাণে থাকে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা অনেকটাই কমানো যায়। এবং আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের খাবারের সাথে আমাদের যে রেগুলার ডায়েট, তার মধ্যে অবশ্যই কোনো সিজনাল ফ্রুটস
বিভিন্ন রকম ফলমূল যেগুলি থাকে, যেটা যেই সিজনে পাওয়া যায় সেটাকে যদি ইনক্লুড করা যায় খাবারের মধ্যে, তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা অনেকটাই কমতে পারে। পরবর্তী যে ফ্যাক্টরটা সেটি হলো ঘুম। আমাদের যদি অ্যাডিকুয়েট পরিমাণে ঘুম না হয়, যদি দেখা যায় যে কাজের প্রেশারে হোক বা অন্য কোনো কারণে হোক অ্যাডিকুয়েট পরিমাণে ঘুম হচ্ছে না, অ্যাডিকুয়েট ঘুম বলতে মিনিমাম দিনে 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টা ঘুম। এবং এই ঘুম যদি 6 থেকে 7 ঘন্টা না হয়, রেগুলার যদি একটা মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে যদি তারপরেই কাজ করতে থাকেন, তাহলে কিন্তু তার শরীরে প্রকৃতভাবে কিন্তু রিল্যাক্সেশন হয় না, এবং তার ফলে সে যখন কাজের মধ্যে থাকে সেই সময় কিন্তু তার দুর্বলতা অনুভব করতে থাকে এবং তার বিভিন্ন রকম ফ্যাটিক বা উইকনেস এই ধরনের কমপ্লেনগুলি হয়। সুতরাং একজন ব্যক্তি যদি রেগুলারলি 6 থেকে 7 ঘন্টা ঘুমান, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা কিছুটা হলেও কমতে পারে। থার্ড যে আরেকটি খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে যে এক্সারসাইজ। আমাদের সিডেন্টারি লাইফস্টাইল এখন এমন হয়ে গেছে যে আমরা ম্যাক্সিমাম টাইমে কিন্তু দিনে হাফ অ্যান আওয়ার এক্সারসাইজ করার মতো টাইমটুকু বের করতে পারি না। কিন্তু এই এক্সারসাইজ করলে একদিকে যেরকম এই উইকনেসের সমস্যাগুলি কাটানো যেতে পারে, তার সাথে কিন্তু আরও বেশ কিছু নন কমিউনিকেবল ডিজিজের চান্স কিন্তু কমানো যেতে পারে, যার মধ্যে হার্টের সমস্যা, স্ট্রোক এই ধরনের সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা, বিভিন্ন রকম হাড়ের সমস্যা, এই ধরনের জিনিসগুলো কিন্তু অনেকটা কমানো যেতে পারে। এক্সারসাইজ বলতে বেশি কিছু করতে হবে না। প্রত্যেক দিন যদি মিনিমাম আধ ঘন্টা কোনো মডারেট এক্সারসাইজ করা যায়, অর্থাৎ জোরে হাঁটা, বা কেউ দৌড়াতে পারেন, সাইক্লিং করতে পারেন, সুইমিং করতে পারেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, যোগা করতে পারেন, এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু যদি দিনে আধ ঘন্টা করা যায়, তার ফলে যেটা হয়, আমাদের শরীরে এন্ডরফিন নামক একটি হরমোন থাকে। এই হরমোনটি কিন্তু আমাদের শরীরের নর্মাল অ্যাক্টিভিটির জন্য খুব জরুরি। সুতরাং যদি পার ডে হাফ অ্যান আওয়ার এক্সারসাইজ করা যায়, সেক্ষেত্রেও কিন্তু এই উইকনেস, ফ্যাটিক, দুর্বলতা এই ধরনের সমস্যাগুলি কিন্তু অনেকটাই কমানো যায়। এরপরে চলে আসি মেডিকেল কন্ডিশনের ক্ষেত্রে। যদি এই ডায়েট, প্রপার স্লিপ এবং যদি এক্সারসাইজের পরেও দেখা যাচ্ছে যে আপনার এই উইকনেস বা ফ্যাটি কোনোভাবেই কমছে না, তার কিন্তু পিছনে কারণ কোনো মেডিকেল কজ থাকতে পারে, যেগুলি নিয়ে আমি প্রথমে বললাম, যে অ্যানিমিয়া বা রক্তাল্পতার মতো কোনো কারণ থাকতে পারে, থাইরয়েডের কোনো সমস্যা থাকতে পারে, ডায়াবেটিসের সমস্যা থাকতে পারে, ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো কোনো সমস্যা থাকতে পারে, স্লিপ অ্যাপনিয়ার মতো কোনো কন্ডিশন তার পিছনে দায়ী হতে পারে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, যে প্রপার আপনার এক্স্যাক্ট যদি কোনো মেডিকেল কারণের জন্য, মেডিকেল কজের জন্য আপনার যদি এই উইকনেস এসে থাকে, তো সেটিকে খুঁজে বের করা, এক্স্যাক্ট কী কারণে হচ্ছে সেটার জন্য ডক্টর এক্সামিন করবেন আপনাকে, প্রয়োজন হলে কিছু ইনভেস্টিগেশন করতে পারেন। তারপরে সেই প্রপার কারণটিকে খুঁজে বের করে সেটিকে যদি প্রপারলি ট্রিট করা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আপনার সমস্যা সমাধান হতে পারে। তো আজকের ভ্লগ আর এক্সটেন্ড করব না, এখানেই শেষ করব। বিভিন্ন সময় আপনারা আমার বিভিন্ন ব্লগে কোয়েশ্চেন করেছেন, বিভিন্ন কোয়ারি রেখেছেন এবং সেটার এক্সপ্লানেশন চেয়েছেন আমার কাছে। অনেকেই অনেক বিষয়ে সমস্যা থাকে, সেগুলি জানতে চান। তো আজকের ব্লগে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কোয়েশ্চেন করতে চাই। সে বিষয়ে আপনাদের কি ওপিনিয়ন, সেটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আমি জানতে চাই, সেটি হলো যে সুষম আহার বা ব্যালেন্সড ডায়েট বলতে কি বোঝায়, এই বিষয়ে আপনার কি ধারণা, আপনার কি বক্তব্য, সে বিষয়ে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার এই বিষয়ে কি ধারণা। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এবং সবশেষে যে কথাটি রোজ বলি, আজকেও সেই কথাটিই বলবো, যে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।